Good afternoon, everyone. This is Turjo, and you're watching Canadian Prospect. আজকে আমরা আইএলসের রিডিং এর স্কোর কিভাবে ইমপ্রুভ করা যায় সেই ব্যাপারটা নিয়ে কথা বলবো। আমি বিভিন্ন পাবলিক ফোরামে দেখেছি বাংলাদেশি স্টুডেন্টরা যারা আইএলসের স্কোর শেয়ার করেন পাবলিকলি, তাদের অধিকাংশেরই রিডিং এর স্কোর খারাপ হয়। আর সেই জন্যই রিডিং দিয়ে শুরু করতে চাচ্ছি। এটা ছাড়াও আরেকটা কারণ আছে, কারণ আমি রিডিং এর ব্যাপারে কনফিডেন্ট। রিডিংয়ে আমার স্কোর ভালো ছিল, ইনফ্যাক্ট আমি 9 পেয়েছিলাম। 9 ইজ দি হাইয়েস্ট স্কোর ইউ ক্যান গেট ইন অ্যান আইএলস এক্সাম। কিন্তু আমার স্কোর প্রথমবার ভালো আসেনি। আমি প্রথমে 7 পেয়েছিলাম, পরবর্তীতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে 9 পেয়েছি। কিভাবে আমি আমার স্কোরটাকে 7 থেকে 9-এ নিয়ে এসেছি, আজকে সেই ব্যাপারটাই শেয়ার করব। সো স্টে টিউন। আইএলটিএস এক্সামের ব্যাপারে টিপস শেয়ার করার আগে জরুরি কিছু বিষয়ে আগে বলে নিতে চাই, এক ধরনের ডিসক্লেমার বলতে পারেন, যে আমি যে টিপসগুলো শেয়ার করতে যাচ্ছি এগুলো আপনারা ইন্টারনেটে কোথাও খুঁজে পাবেন না। এগুলো কিন্তু আইএলটিএস এর জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন না। জেনারেল রুলস অ্যান্ড রেগুলেশন আপনারা ইন্টারনেটে খুঁজলে অনেক পাবেন, যে কিভাবে আইএলটিএস এর স্কোর মার্কসগুলো আসে, কিভাবে কারেকশন হয়, কিভাবে নেগেটিভ পয়েন্টিং হয়, এগুলো আপনারা সব ইন্টারনেটে খুঁজে পাবেন। আমি সেসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি যেটা নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে একান্তই আমার ব্যক্তিগত এক্সপেরিয়েন্স থেকে জানা কিছু তথ্য। যেহেতু আমার কাজে লেগেছে, আমি যেহেতু 9 পেয়েছি, অবভিয়াসলি আমি এই ব্যাপারে কনফিডেন্ট যে এই টিপসগুলো আপনাদেরও কাজে লাগবে। কিন্তু আমি যেটা প্রমিস করছি না সেটা হচ্ছে যে এই টিপসগুলো ফলো করলে আপনিও যে একেবারে ভালো একটা স্কোর পেয়েই যাবেন এরকম কোনো প্রমিস আমি করছি না। দিন শেষে এটা কিন্তু অ্যাবসলিউটলি ডিপেন্ড করবে আপনার চর্চার উপর, আপনার কতটা এটা প্র্যাকটিসে আপনি রাখবেন সেটার উপর ডিপেন্ড করবে। এবং দ্বিতীয় ডিসক্লেমার হচ্ছে, আমি কিন্তু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, আমি বাংলা মিডিয়ামে পড়ালেখা করেছি। আমি কোনো ইংলিশের এক্সপার্টও না। তাই আপনার যদি বিশেষ কোনো হেল্প দরকার হয় আইএলটিএসের ব্যাপারে, কোনো কোচিং লাগে, সেই জন্য আপনি অবশ্যই একজন আইএলটিএসের এক্সপার্ট বা ইংলিশের এক্সপার্টের সাথে যোগাযোগ করুন, সেটাই আমি রেকমেন্ড করব। আইএলটিএস এক্সাম সম্পর্কে আমাদের অনেকেরই একটা ভুল ধারণা আছে যে আমি ইংলিশে যত বেশি পারদর্শী হব আমার আইএলটিএস স্কোর বোধহয় ততই ভালো আসবে, বা আমি যদি ইংলিশে ভালো না হই তাহলে বোধহয় আমার স্কোর কখনোই ভালো আসবে না। আমি যে ব্যান্ডে আছি এই ব্যান্ড থেকে বোধহয় আর খুব বেশি হলে 0.5 বেশি পেতে পারি, এর বেশি পাওয়া সম্ভব না। আসলে আইএলটিএস এর সাথে, মানে আইএলটিএস এর স্কোরের সাথে আপনার বাস্তবে ইংলিশ কতটা আপনি বোঝেন বা পারেন সেটা সম্পর্ক খুব কমই আছে। যদিও আছে, একদম যে নাই তা না, কিন্তু যতটুকু আছে সেটা খুবই নমিনাল। যে জিনিসটা আসলে এটার সাথে রিলেটেড সেটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ব্যারিয়ার। আপনি যদি জিনিসটা মনে করেন যে আমার স্কোর বোধহয় আর কখনো বাড়ানো সম্ভব না, বা এটা এমন একটা এক্সাম যেটার মধ্যে আমার ইংলিশের পারদর্শিতাটাই চেক করে দেখা হচ্ছে, তাহলে কিন্তু আপনি ভুল করবেন। সেই ক্ষেত্রে আপনার স্কোর বাড়ানো কখনোই সম্ভব হবে না। অ্যাট দ্য সেম টাইম আমি এখন আপনাকে আরও যে টিপসগুলো দেবো এর পরের, এগুলো কোনোটাই আপনার কাজে লাগবে না যদি আপনি প্রথম এই মাইন্ডসেটে না আসতে পারেন যে আইএলটিএস এক্সাম একটি সাইকোলজিক্যাল গেম। আপনাকে এই গেমের রুলটা শুধু বুঝতে হবে, কিভাবে খেলতে হয় এবং কি করলে আপনি গেমে পয়েন্ট লুজ করবেন। আইএলটিএস রিডিং এক্সামের আরেকটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, ইটস নট অ্যাবাউট রিডিং, ইটস অ্যাবাউট নট রিডিং। আপনি রিডিং এক্সামে কখনোই সব প্যারাগ্রাফ লাইন বাই লাইন পড়ে শেষ করে কখনো উত্তর দিতে পারবেন না। এক্সামটা এভাবেই ডিজাইন করা, কারণ দিন শেষে তো এটা একটা টেস্ট। তো আপনাকে টাইমের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে দেখার জন্য যে আপনি আপনার রিডিং এক্সামে কতটা ভালো করতে পারেন। যদি অফুরন্ত টাইম দেওয়া হতো তাহলে সবাই ভালো করতো এক্সামে। এখন এই এক্সামে ভালো করার একমাত্র উপায় হচ্ছে আপনাকে জানতে হবে যে কখন কোন প্যারাগ্রাফটা পড়া যাবে না বা পড়তে হবে না। এই জিনিসটা যদি আপনি একবার অভ্যাসে নিয়ে আসতে পারেন তাহলে আপনার আইএলটিএস এক্সাম রিডিংয়ে অন্তত কখনো খারাপ হবে না। আপনাকে বুঝতে হবে যে প্রশ্নের উত্তর আপনি এখন দেওয়ার চেষ্টা করছেন, এই প্রশ্নের উত্তরটা কোন প্যারাগ্রাফে খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। আপনি শুধু ওই প্যারাগ্রাফটাই পড়বেন তখন, অন্যান্য প্যারাগ্রাফ পড়ে এই সময় সময় নষ্ট করবেন না। ফর এক্সাম্পল, আপনার প্রশ্ন এসেছে ধরুন 6টা প্যারাগ্রাফ লিখা হয়েছে ওয়াইল্ড লাইফের উপরে। এখন সেই ওয়াইল্ড লাইফের ব্যাপারে যে প্যারাগ্রাফগুলো লিখেছে সেখানে একটা প্যারাগ্রাফ আছে হাতি নিয়ে, একটা প্যারাগ্রাফ আছে ধরুন বাঘের ব্যাপারে লিখেছে, আরেকটা প্যারাগ্রাফে কথা হয়েছে ভাল্লুক নিয়ে। আপনার যদি প্রশ্ন হয় হাতি নিয়ে, আপনাকে খুব দ্রুত স্কিপ করে যেতে হবে বাঘ আর ভাল্লুকের প্যারাগ্রাফটা, মানে না পড়ে আপনাকে বুঝে ফেলতে হবে যে এই প্যারাগ্রাফে আমার উত্তর নেই। আচ্ছা, এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে না পড়ে কিভাবে বুঝবো যে এই প্যারাগ্রাফে আমার সঠিক উত্তরটা আমি পাবো না। সেটাই হচ্ছে এর পরের বিষয়। একটা প্যারাগ্রাফ কি নিয়ে লেখা হয়েছে এই বিষয়ে সবচাইতে ভালো ধারণা আপনি পাবেন প্রথম লাইনেই।
এটা আইএলটিএস এক্সামের এক ধরনের অঘোষিত রুল। এখন তো আপনি জানলেন, এরপর থেকে আইএলটিএস এর যদি কখনো কোনো মক টেস্ট দেন, দেখবেন প্রথম যে লাইনটা প্যারাগ্রাফের, সেই লাইনটাই আসলে ওই পুরো প্যারাগ্রাফের একটা থিম ক্যারি করে। তাই আপনি যখনই একটা প্যারাগ্রাফের প্রথম লাইন পড়ে বুঝবেন যে এই প্যারাগ্রাফটা আসলে বাঘ অথবা ভাল্লুক নিয়ে লিখেছে, হাতি নিয়ে লেখেনি, তখন আপনি খুব দ্রুত স্কিপ করে যাবেন। নট নেসেসারিলি যে সব প্যারাগ্রাফের প্রথম লাইনেই এটা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করে দিবে যে এই প্যারাগ্রাফটা কি নিয়ে, কিন্তু আপনি একটা অভ্যাস করলে এটা ধীরে ধীরে আয়ত্তে চলে আসবে, আপনি জিনিসটা ধরে ফেলবেন, বুঝতে পারবেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, একটা প্যারাগ্রাফের শেষের 3 লাইনে সঠিক উত্তর খুঁজে পাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। একটা জিনিস প্রথমেই বলেছি, এটা একটা সাইকোলজিক্যাল গেম। আপনাকে বুঝতে হবে যে এখানে ইংলিশের টেস্ট নেওয়া হচ্ছে না, এখানে টেস্ট নেওয়া হচ্ছে আপনার ইংলিশের রিডিংয়ের অ্যাবিলিটি কতটা ভালো উইদিন এ টাইম ফ্রেম, সেই জিনিসটার। তাই আপনার সময়টা নষ্ট করে দেওয়াই হচ্ছে এখানে মূল লক্ষ্য। প্যারাগ্রাফের শেষ 3 লাইনে যদি উত্তর থাকে, তার অর্থ হচ্ছে আপনি যদি উপর থেকে পুরো প্যারাগ্রাফটা পড়ে এসে উত্তরটা খুঁজে বের করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনার টাইম বেশি লাগবে এবং সেই ক্ষেত্রে আপনি কখনোই ওভারঅল এক্সামে ভালো করতে পারবেন না। তাই আপনাকে স্কিমিং শিখতে হবে। স্কিমিং হচ্ছে প্যারাগ্রাফের প্রথম 1-2 লাইন খুব দ্রুত পড়ে প্যারাগ্রাফের থিমটা বুঝে, আপনি যদি বুঝতে পারেন যে এই প্যারাগ্রাফে আমার প্রশ্নের উত্তর থাকার সম্ভাবনা আছে, তখন আপনাকে খুব দ্রুত স্ক্যান করে যেতে হবে পুরো প্যারাগ্রাফটা। সব কিছু পড়ে বোঝার চেষ্টা করলে আপনি এটা আয়ত্তে আনতে পারবেন না। ধীরে ধীরে এটা আয়ত্তে আসবে। প্রথম দিকে আপনার হয়তো মনে হতে পারে যে আমি খুব দ্রুত বোধহয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য না পড়েই সামনে চলে যাচ্ছি, কিন্তু সেটা আসলে একটা অভ্যাসের ব্যাপার। কয়েকদিন পরেই আপনি যখন প্র্যাকটিসে আনবেন, তখন জিনিসটা বুঝতে পারবেন যে আনসারগুলো আসলে কোন এরিয়াতে থাকে না, সেটা আপনি অটোমেটিক্যালি পার করে চলে যাবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে কি ধরনের উত্তর প্যারাগ্রাফের মাঝের দিকেও থাকতে পারে। আমি বলছি না যে সব উত্তরই আপনি প্যারাগ্রাফের শেষে খুঁজে পাবেন, এটা হচ্ছে সম্ভাব্যতার কথা বলেছি, যে সবচাইতে বেশি খুঁজে পাওয়ার সম্ভাবনা হচ্ছে প্যারাগ্রাফের শেষ দিকে। কিন্তু কিছু প্রশ্নের উত্তর আপনি প্যারাগ্রাফের মাঝেই খুঁজে পাবেন, এবং সেই প্রশ্নের উত্তরগুলো সাধারণত হয় কোনো মানুষের, শহরের বা দেশের নাম, অথবা কোনো জন্মসাল বা মৃত্যুসাল বা যে কোনো ধরনের সাল। এটা আপনার একটা প্র্যাকটিস আনতে হবে যে যখন আপনি পড়ে যাবেন, আপনি কিন্তু রিডিংয়ের যে কোয়েশ্চেন পেপার সেটাতে দাগাতে পারবেন। তো আপনি যখন পেন্সিল দিয়ে রিডিংটা করবেন, স্কিমিংটা, তখন পেন্সিলের টিপটা নিয়ে আপনি এভাবে পড়বেন, স্ক্যানিংটা করবেন। যেখানেই আপনি একটা নাম দেখতে পাবেন এবং একটা জন্মসাল বা এই ধরনের কিছু যেগুলো ক্যাপিটাল লেটারে শুরু হয়, নামের শুরুগুলো সাধারণত ক্যাপিটাল লেটার দিয়ে হবে, ধরুন প্যারিস, ফ্রান্স, আবদুল্লাহ, এই এই ওয়ার্ডগুলোকে আপনি খুব দ্রুত পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে যাবেন, যেন আপনার পরে এটা খুঁজে বের করতে সমস্যা না হয়। অনেক সময় দেখবেন যে 3-4 জন মানুষের ব্যাপারে লিখা হয়, একটা বড় গল্পের মতো করে 6-7টা প্যারাগ্রাফে দেয়া হয়। সেটা যখন আপনাকে পরে কোয়েশ্চেন করবে, তখন আপনি ওই মানুষটার নাম যদি প্যারাগ্রাফে কোথাও দাগ দিয়ে রাখেন, আপনার খুঁজে বের করতে কোনো টাইম খরচ হবে না, এবং সেটাই আপনার সবচাইতে মূল লক্ষ্য। আবার বলছি, মনে রাখবেন, পুরো এক্সামটা ডিজাইন করা হয় এইভাবে যেন আপনার সময় নষ্ট হয়। আপনাকে শুধু খুঁজে বের করতে হবে কিভাবে আপনি আপনার সময়টা বাঁচাবেন। এই কথা প্রসঙ্গে পরের টপিকে আসি, যে শুধু জন্মসাল, নাম এগুলোকে কি মার্ক করে গেলেই হবে, নাকি আরও কোনো বেটার ওয়ে আছে টাইম বাঁচানোর? টাইম সেভ করার এখানে আরেকটা উল্লেখযোগ্য উপায় হচ্ছে আপনি আগে প্রশ্ন পড়বেন, তারপর প্যারাগ্রাফ পড়বেন। আপনি যদি আগে প্যারাগ্রাফ পড়তে যান, সব কিছু আপনার কাছে নতুন মনে হবে, কিন্তু যখন আপনি প্রশ্ন পড়ে এসে যখন প্যারাগ্রাফ পড়া শুরু করবেন, তখন অলরেডি আপনি কিছুটা আইডিয়া নিয়ে এসেছেন যে আপনি কি খুঁজছেন। অলরেডি জানেন যে কোন ধরনের ওয়ার্ড অথবা ফ্রেজ আসলে আপনি একটু স্লো হবেন, একটু থামবেন, না হলে আদারওয়াইজ আপনি কিন্তু খুব দ্রুত স্কিম করে যেতে পারবেন। দিন শেষে এটা আপনাকে টাইম বাঁচাতে হেল্প করবে। আইএলটিএস এক্সামের আরেকটা মজার ব্যাপার হচ্ছে আনসারগুলো সবসময় সিকোয়েন্সিয়ালি আসে। আপনি যদি 1 নাম্বার প্রশ্নের উত্তর প্যারাগ্রাফ বিতে খুঁজে পান, 2 নাম্বার প্রশ্নের উত্তর কখনোই প্যারাগ্রাফ এতে খুঁজে পাবেন না, প্যারাগ্রাফ সিতে খুঁজে পাবেন। এটা কোথাও বলা নেই, এটা অফিসিয়ালি আইএলটিএসের যে অথরিটি তারা কোথাও স্বীকার করেনি বা কোথাও এটা লিখে দেয়নি, কিন্তু এটাই হয়ে আসছে, সবসময় এরকমই হয়। শুধুমাত্র একটা ক্ষেত্রে এটা ভিন্নভাবে হয়, সেটা একটা কারণও আছে। যখন আপনাকে প্যারাগ্রাফের সাথে একটা সেন্টেন্স ম্যাচ করতে বলবে, তখন এটা কখনোই অর্ডার ফলো করবে না। তখন হয়তো বির সাথে আপনার মিলবে হচ্ছে প্রশ্ন 6 নাম্বার প্রশ্ন, সির সাথে মিলবে 2 নাম্বার প্রশ্ন। এটা কারণ হচ্ছে আপনাকে তো যেহেতু ম্যাচ করতে দিচ্ছে, তখন তো এটা অর্ডার যদি এক সিরিয়ালে দিয়ে দেয়, তাহলে তো আর এটা
কোনো মানেই হলো না, সেই জন্য দেয়া হয় না। আদারওয়াইজ নর্মাল যে কোনো প্রশ্নের জন্য সবসময় সিকোয়েন্সে আপনি আনসার খুঁজে পাবেন। তো ধরুন আপনি একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না, কিন্তু তার আগের প্রশ্নের উত্তরটা আপনি খুঁজে পেয়েছেন এবং আপনি 100% শিওর যে আনসারটা আপনি জানেন, সেটা যদি হয় তাহলে পরের যে প্রশ্নটার উত্তর আপনি সহজে খুঁজে পাচ্ছেন না, এটাকে স্কিপ করে আপনি এটার আরেকটু নিচের দিকে চলে যাবেন তারপরের প্রশ্নের উত্তর খুঁজে বের করার জন্য। যদি তারপরের প্রশ্নটা আপনি নিচে খুঁজে পান একটা জায়গায়, তাহলে আপনি প্রথম প্রশ্নের উত্তর যে প্যারাগ্রাফের যে জায়গায় খুঁজে পেয়েছেন আর তৃতীয় প্রশ্নের উত্তর যে প্যারাগ্রাফের যে জায়গায় খুঁজে পেয়েছেন, এই দুইটা প্যারাগ্রাফের যে মাঝের যে স্পেসটা, আপনি শুধু এই স্পেসটার মধ্যে দ্বিতীয় প্রশ্নের উত্তরটা খুঁজবেন। কঠিন যে প্রশ্নের উত্তরটা আপনি খুঁজে পাচ্ছেন না, এটা এই মাঝের স্পেসটাই খুঁজবেন, আর কোথাও খোঁজার দরকার নেই। পুরো আইএলসের যে অন্যান্য যে আরও প্যারাগ্রাফ আছে সেখানে কোথায় কি লেখা আছে এগুলো খুঁজতে যাবেন না, কারণ খুঁজতে গেলে আপনি সময়ে কখনোই শেষ করতে পারবেন না এবং দিন শেষে ওখানে আনসার খুঁজেও পাবেন না অধিকাংশ ক্ষেত্রে। শেষ বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে প্রশ্নটাকে মনোযোগ দিয়ে বোঝা। আপনার প্রশ্নের মধ্যেই উত্তর থাকে অনেক সময়। যেমন আপনাকে বলা হলো একটা প্রশ্নের উত্তর হতে পারে ট্রু, ফলস অথবা নট গিভেন। এই ধরনের যে প্রশ্নগুলো আসে সাধারণত আপনি মোটামুটি শিওর থাকতে পারেন যে একটা প্রশ্নের উত্তর নট গিভেন থাকবে। এটা একেবারে 80% কেসে আমি দেখেছি সত্যি হয়। তো যেটা নট গিভেন হবে যেটার আনসার, সেই ক্ষেত্রে কিন্তু আপনি অনেক সময় নষ্ট করে ফেলবেন আনসার খুঁজতে, কারণ আপনি খেয়াল করেননি নট গিভেন ব্যাপারটাকে, আপনি ধরেই নিয়েছেন এটা ট্রু ফলসে আনসার দিতে হবে, তো আপনি ট্রু অথবা ফলস খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু আসলে স্পেসিফিক্যালি একটা প্রশ্নের উত্তর হয়তো হবে নট গিভেন, যেটা আপনি কখনোই খুঁজে পাবেন না, কারণ এটা তো বলাই আছে নট গিভেন। যতই আপনি পড়েন প্যারাগ্রাফ, সেখানে আনসার খুঁজে পাবেন না। তাই প্রশ্ন পড়াটা খুব জরুরি। প্রশ্ন পড়ার এই ব্যাপারটাতে আরও একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যদি প্রশ্নের শুরুতে বলা হয় ইয়েস নোতে জবাব দিতে, আর আপনি জবাব দিলেন ট্রু অথবা ফলসে, অথবা উল্টোটা করলেন যে ট্রু আর ফলসে জবাব দিতে বলেছে, আপনি জবাব দিলেন ইয়েস আর নোতে, তাহলে কিন্তু পুরো মার্কস কাটা যাবে, 1 মার্কও পাবেন না। সুতরাং এটা কখনোই করবেন না, প্রশ্নটা ভালো করে পড়বেন। ওকে, আমার কাছে এই ছিল আইএলসের রিডিংয়ের টিপস। এই টিপসগুলো ফলো করলে আমি আশা করি আপনাদের এক্সামের স্কোর আরও ভালো আসবে। যদি ভালো আসে সেটা এন্টায়ারলি আপনার কষ্টের ফসল, আমি কোনো ক্রেডিট নিচ্ছি না। কিন্তু যদি খারাপ আসে দয়া করে আমাকে অ্যাকাউন্টেবল ধরবেন না। দিন শেষে এটা সবটাই ডিপেন্ড করবে আপনার প্র্যাকটিসের ওপর। যত বেশি প্র্যাকটিস করবেন তত এটা আপনার হাতে চলে আসবে। সেই জন্য হয়তো কারো সহযোগিতারও দরকার হবে না। বাট আমি কারো যদি এক্সাম খারাপ হয় আমি অফিসিয়ালি কোনো রেসপন্সিবিলিটি নিচ্ছি না, সেটাই আমি একটু ডিসক্লেমার দিয়ে রাখলাম। আমি চেষ্টা করব এরপর থেকে আইএলসের বাকি অন্যান্য যে ব্যান্ডগুলো আছে সেই ব্যান্ডগুলোতেও আমার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, ভালো করেছি বেশ কিছু ব্যান্ডে, স্পেশালি স্পিকিং আর লিসেনিংয়ে আমার ভালো স্কোর ছিল। চেষ্টা করব সেগুলো নিয়ে আগে ভিডিও আপলোড করার। আর হোপফুলি আপনারা এনজয় করছেন আমার ভিডিওগুলো। যদি ভালো লাগে তাহলে প্লিজ এঙ্গেজ করুন ভিডিওতে, শেয়ার করুন অন্যদের সাথে যাদের উপকারে আসবে, বা কেউ যদি থাকেন পরিচিত যার আইএলস এক্সাম সামনে, তার সাথে শেয়ার করুন। হোপফুলি সবাই মিলে আমরা কমিউনিটিটাকে আরও বেটার পজিশনের দিকে নিয়ে যেতে পারবো। ভালো থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে।